এবার এখানটায় একটা মাটি চোরকে তৃণমূল প্রার্থী করেছে। আজকের ওনার মনে হয়েছে যে না, চোর চিটিংবাজ ছাড়া উনি থাকতে পারবেন না। তৃণমূল যে একটা যাত্রাপালা, এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে না, সেটা এই মাটি চোরটাকে প্রার্থী করা দিয়ে এই বার্তাটা দিচ্ছে। যারা চা দোকানে বেরোলে যাদেরকে চোর বলে, বাজার করতে গেলে যাদেরকে চোর বলে, তারপরেও এইরকম চোর ডাকাত শুনেও দলীয় পতাকা নিয়ে যারা এখনও তৃণমূল কংগ্রেসটা করে, তাদেরকে কালীঘাট রাস্তার নেড়িকুত্তা ছাড়া কিছু মনে করে না। ওই প্রার্থী যে নির্বাচনী এজেন্টটা যে হবে, সেটাও কিন্তু নন্দীগ্রামের কোনো তৃণমূল নেতা নয়। প্রার্থীর নির্বাচনী এজেন্ট হয়েছে সুজিত রায় তমলুকে থাকেন, আর উনার এজেন্টের সহকারী এজেন্ট যিনি হয়েছেন তিনি আবার হলদিয়াতে থাকেন। এই জিহাদি মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে একটা বিশেষ সম্প্রদায়কে নিয়ে চলতে চাইছে, তাতে হিন্দুদের আগামী দিনে বিরাট বিপদ অপেক্ষা করে আছে। বিজেপি সাম্প্রদায়িক দল নয়, বিজেপি রাষ্ট্রবাদী দল। যে সমস্ত মুসলিমরা রাষ্ট্রবাদের কথা বলে, বিজেপি তাদের সঙ্গে আছে। যে দেশে বাস করি সে দেশে জাতীয় সঙ্গীত গাইতে হবে, যে দেশে বাস করি সে দেশে জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম সঙ্গীত গাইতে হবে। প্রলয়দা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ দাদা, 2021-এর হাই ভোল্টেজ লড়াইয়ের পর 2026-এ নন্দীগ্রামের রাজনৈতিক আবহাওয়া কতটা বদলেছে বলে আপনি মনে করেন? না, রাজনৈতিক আবহাওয়া তো অনেকখানি বদলে গেছে, কারণ 21 সালে এখানটায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রার্থী ছিলেন। এবার এখানটায় একটা মাটি চোরকে তৃণমূল প্রার্থী করেছে, ফলে সেই রাজনৈতিক চাপ উত্তাপ নন্দীগ্রামে খুব একটা নেই। কারণ নন্দীগ্রামের সাধারণ মানুষও জেনে গেছে, শাসক দলও জেনে গেছে যে শুভেন্দু অধিকারী কত ভোটে জিতবে, সেটা সংখ্যাটা তারা বলতে পারছে না, কিন্তু ভোটের ব্যবধানটা যে অনেক বেশি হবে সেটা জানে। তৃণমূলও জানে, শাসক বিরোধী সবাই জানে, আম জনতাও জানে এখানটায় শুভেন্দু অধিকারী অনেক ভোটে জিতছে। ফলে সেই চাপ উত্তাপটা 21 সালের মতন নন্দীগ্রামে এখন আর নেই। দাদা, শুভেন্দু অধিকারীর এবারের নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই লড়ছেন। সৈনিক হিসেবে তার অনুপস্থিতিতে নন্দীগ্রামের মাটি কামড়ে লড়াই করার দায়িত্ব আপনি কিভাবে পালন করছেন? দেখুন, উনি যেভাবে যেরকম নির্দেশ দেন, আমরা ওনার দায়িত্বশীল অনুগামী হিসাবে আমরা সেই নির্দেশ পালন করি। আমরা আমাদের নেতার নির্দেশ ছাড়া এক পাও আমরা আমাদের মতন করে করি না। নেতার নির্দেশ যেভাবে দেবেন আমরা সেভাবেই পালন করি, এবং দারুণভাবে আমাদের সমস্ত কার্যকর্তারা, যাদেরকে উনি ভরসা করে নন্দীগ্রাম দাঁড়িয়েছেন এবং ভবানীপুরেও গেছেন, তা উনি বিশ্বাস করেন, ভরসা করেন বলেই, এতটা বিশ্বাস ভরসা করেন বলেই কিন্তু উনি ভবানীপুরেরও দায়িত্ব নিয়েছেন। কারণ আমরাই ওনাকে বলে দিয়েছি যে আপনি ভবানীপুরে বেশি সময় দিন, নন্দীগ্রামে খুব একটা সময় দিতে হবে না, আমরা আছি, আমরা বুঝে নেব। দাদা, এবারের নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির প্রধান স্লোগান বা প্রচারের মূল বিষয়বস্তুটা? বিজেপির মূল স্লোগান হচ্ছে, আমরা ক্ষমতায় এলে করাপশন মুক্ত নন্দীগ্রাম যেমন দেব, করাপশন মুক্ত বাংলাকে উপহার দেব। আমরা এবার যে সমস্ত অঞ্চলে ভারতীয় জনতা পার্টি আছে, আপনি পাবলিকলি খোঁজ নিয়ে দেখবেন, কারুর কাছ থেকে কোনো রকম সরকারি স্কিমের 1 টাকাও কারুর কাছ থেকে নেওয়া হয়নি, কারুর পয়সা 1 কাপ চাও খাওয়া হয়নি। অনেক পরিবার যারা বেনিফিশিয়ারি ছিল তারা টাকা তুলে রেখেছিল, জানে আবাসের টাকা ঢুকেছে মানে নেতারা আসবে, টাকা আনতে আসবে। কিন্তু পরবর্তীকালে তারা যখন জানলো যে কেউ কোনো নেতাই আসছে না, তখন সে নিজেই অবাক হয়ে গেছে। কি ব্যাপার, যে এতদিন চিরাচরিত যে প্রথাটা ছিল তৃণমূলের সময়ে, যে কোনো স্কিম ঢুকলে তার আগে টাকাটা তুলে রাখতে হয়, নেতারা গিয়ে নিয়ে আসে, এই যে ভালোবাসা, তারাই বলছে যে না, তাদেরকে ভোট বোঝাতে হচ্ছে না, তারাই নিজে থেকেই বলছে যে এবার আমরা আপনাদের ভোট দেব। এই ভরসা বিশ্বাসে আমরা ভীষণভাবে আশাবাদী। আমরা সর্বস্তরের মানুষের ভালোবাসাও যেমন পাবো, ভোটও তেমন পাবো, এবং তারাও আগামী দিনে বিজেপি ছাড়া, বিজেপি যে সুশাসন দিয়েছে নন্দীগ্রামে 21 সাল থেকে এ যাবৎকাল পর্যন্ত, তারা বুঝে গেছে এখানে যারা তৃণমূল কংগ্রেস করে, পরাজয়ের পর কেউ বলতে পারবে না কাউকে জরিমানা করা হয়েছে, কাউকে এলাকা ছাড়া করা হয়েছে, কেউ বলতে পারবে না। অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে এই বিরুলিয়াতে এসে সভা করেছিল, যে মাঠটাই সভা করেছিল সেটা হচ্ছে আমাদের কার্যকর্তাদের মাঠ, এটা তৃণমূল করতে দিত না, আমরা করতে দিয়েছি। এবং যারা এসেছিল তাদেরকে বলেছি ফাঁকা মাঠ পড়ে আছে, উনি এসছেন, ওনাকে সভা করতে দাও, আমরা ওনাদের মতন অসভ্য নোংরা রাজনৈতিক দল করি না, এটা ওনাকে বুঝিয়ে দাও। আমরা বুঝিয়ে দিয়েছি, কিন্তু উল্টে
আমাদের যদি কোথাও সভা সমিতি হয়, সেটা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস সেটাকে প্রথমে পাবলিক দিয়ে বাধা দেয়, তারপরে জলের পাইপলাইন দিয়ে সভাস্থলে জল ভরিয়ে দেয়, তারপরে সেটা না হলেও কালো পতাকা দেখায়, গুন্ডামি করে। উনি তো করে গেলেন, কেউ উনাকে একটা ঢিলও ছোঁড়েনি, একটা কালো পতাকা দেখায়নি, নিশ্চিন্তে বুক ফুলিয়ে নন্দীগ্রামের বুকে সভা করে চলে গেলেন। এটাই বিজেপি। দাদা, শুভেন্দু বাবুর এক সময়ের অনুগামী পবিত্রকর, তিনি এবার তৃণমূলে যোগ দিয়ে তার বিরুদ্ধেই লড়ছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি এই কথাটা বিশ্বাস করছি না যে উনি শুভেন্দু অধিকারীর অনুগামী বলে। আর উনি তো নিজেও বলছেন যে না, উনি এই রাষ্ট্রবাদকে সমর্থন করে বলে সেদিন বিজেপিতে এসেছিলেন। আজকের ওনার মনে হয়েছে যে না, চোর চিটিংবাজ ছাড়া উনি থাকতে পারবেন না, তাই উনি ফিরে গেছেন। এখানে শুভেন্দুবাবুর অনুগামী বলে যারা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। কারণ ওকে আমরা মাটি চোর হিসাবে জানি, ও এলাকায় প্রচুর মাটি বিক্রি করেছে, আমিই ধরেছিলাম। এবং শুভেন্দুবাবু তৎকালীন তৃণমূলের মন্ত্রী ছিলেন। এই মাটি চুরির জন্য ওনাকে সেদিন স্টেজে তোলেনি, এবং ইরিগেশন দপ্তর থেকে চাবি নিয়ে এসে লরির চাবিগুলোও কাড়িয়ে নিয়েছিল। ওই হচ্ছে মাটি চোর। ফলে ওর নামটাও নিতে চাইছি না। ফলে শুভেন্দু অধিকারীর অন্তত ওই রকম চোর ডাকাতকে তার অনুগামী করবে, আমি বিশ্বাস করি না, এটা মিডিয়ার বানানো কথা। দাদা, এই মানে বিজেপি বিকেল আগের দিন, তারপর দিন সকালে গিয়ে জয়েন করলেন, তারপরে প্রার্থী হলেন। এটা তো অত্যন্ত মানে তৃণমূল যে একটা যাত্রাপালা, এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে না, সেটা এই মাটি চোরটাকে প্রার্থী করা দিয়ে এই বার্তাটা দিচ্ছে। কেন এত বড় কথাটা বলছি, এখানটাই যারা তৃণমূল কংগ্রেস করে, এত চুরি ডাকাতি বদমাশি লুটপাট করার পরও যারা তৃণমূল করে, যারা চা দোকানে বেরোলে যাদেরকে চোর বলে, বাজার করতে গেলে যাদেরকে চোর বলে, তারপরেও এইরকম চোর ডাকাত শুনেও দলীয় পতাকা নিয়ে যারা এখনও তৃণমূল কংগ্রেসটা করে, তাদেরকে কালীঘাট রাস্তার নেড়িকুত্তা ছাড়া কিছু মনে করে না। কেন এত বড় কথা বললাম? কারণ না, একে তো আমাদের থেকে প্রার্থীকে ধার নিয়েছে, 1 ঘন্টায় জয়েনিং, 2 ঘন্টায় তাকে প্রার্থী করেছে। ওই প্রার্থী যে নির্বাচনী এজেন্টটা যে হবে, সেটাও কিন্তু নন্দীগ্রামের কোনো তৃণমূল নেতা নয়। প্রার্থীর নির্বাচনী এজেন্ট হয়েছে সুজিত রায় তমলুকে থাকেন, আর উনার এজেন্টের সহকারী এজেন্ট যিনি হয়েছেন, তিনি আবার হলদিয়াতে থাকেন। এই হচ্ছে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস। এদের লাজ লজ্জা বলে কিছু আছে বলে মনে হয় না। তবে বিন্দুমাত্র যদি এদের লাজ লজ্জা থাকে, মানে নিজেদের মধ্যে যদি আত্মমর্যাদা বোধ থাকে, অন্তত ওই দলটা এদের করা উচিত নয়। এটা আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে ওদেরকে উপদেশ দিতে পারি, মানবে কিনা সেটা ওদের ব্যাপার। নন্দীগ্রাম আন্দোলনের অনেক আদি লড়াইয়ের সাথীরা এখন বিভিন্ন শিবিরে বিভক্ত। বুথ স্তরে সংগঠন ধরে রাখতে আপনারা কি বিশেষ কৌশল নিয়েছেন? দেখুন, বুথ স্তরে, প্রত্যেকটা বুথ স্তরে আমাদের যা সাংগঠনিক স্ট্রাকচার আছে, ধরে ধরে আমরা প্রত্যেকটা সেই কার্যক্রমের মধ্য দিয়ে মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে যেভাবে এই জিহাদি মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে একটা বিশেষ সম্প্রদায়কে নিয়ে চলতে চাইছে, তাতে হিন্দুদের আগামী দিনে বিরাট বিপদ অপেক্ষা করে আছে। যেভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় বলছে যে 2 সেকেন্ড যদি একটু উস্কে দিই তোমাদের শেষ করে দেবে, একটা প্রশাসনিক প্রধান হয়ে ইনি কথা বলতে পারেন না। এটা আমরা হিন্দুদের বোঝাতে সক্ষম হয়েছি, আর হিন্দুরাও বুঝে গেছে যে এইবার যদি একে পরিবর্তন না করা যায়, তবে তাদেরকে হয় মোথাবাড়ি নয় মালদার হিন্দুদের মতনই অন্য কোথাও অন্য কোন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হবে। এটা হিন্দুরা বুঝে গেছে, ফলে তারা ঐক্যবদ্ধ হয়েছে। দাদা, নন্দীগ্রামের সংখ্যালঘু ভোটাররা কি এখনো তৃণমূলের ভোট ব্যাংক? নন্দীগ্রামে বর্তমান যে সংখ্যালঘু ভোটাররা আছে, তার আগের মতন 21 সালের মতন পুরোপুরিভাবে এবার তৃণমূল তাদের সমর্থন পাবে না। বেশ কিছু রাষ্ট্রবাদী মুসলমান যারা আমাদের দলে নাম লিখিয়েছে বা আমাদের দলের সঙ্গে যোগাযোগ করে, তারা যারা ভালো মন্দ তা বুঝতে শিখেছে যে বিজেপি সাম্প্রদায়িক দল নয়, বিজেপি রাষ্ট্রবাদী দল। যে সমস্ত মুসলিমরা রাষ্ট্রবাদের কথা বলে, বিজেপি তাদের সঙ্গে আছে। যারা জিহাদিদের কথা বলে, বিজেপি তাদের সঙ্গে নেই। এটা শিক্ষিত মুসলমান সমাজ বুঝে গেছে। তাই মমতা ব্যানার্জির একচেটিয়া মুসলমানদের ভোট, এই দুদেল গাইদের ভোট উনি আর কিন্তু এবার পাচ্ছেন না, এটা মমতা ব্যানার্জিও জানে। ফলে একটু অসুবিধা হচ্ছে মমতা ব্যানার্জির ক্ষেত্রে। দাদা, সংখ্যালঘু ভোটারদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়াতে বা তাদের আস্থা অর্জনে আপনারা কি কোনো বিশেষ পরিকল্পনা নিয়েছেন বা কিছু? না, সংখ্যালঘুরা যারা এসছে তাদেরকে আমরা বোঝাচ্ছি, বলছি যে আমরা তোমাদেরকে মমতা ব্যানার্জির মতন হাতে বন্দুক দেব না, বোম দেব না।
কলম দেব, বই দেব, পড়াশোনা তোমাদের যাতে পড়াশোনা অগ্রগতি হয়, যাতে তোমাদের সম্প্রদায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমরা সে চেষ্টা করব। কিন্তু রাষ্ট্রবাদের সঙ্গে থাকতে হবে। যে দেশে বাস করি সে দেশে জাতীয় সঙ্গীত গাইতে হবে, যে দেশে বাস করি সে দেশে জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম সঙ্গীত গাইতে হবে। এটা আমরা সমস্ত স্তরের মুসলিম কার্যকর্তা, মুসলিম বন্ধুবান্ধব, মুসলিম সমাজকে বোঝাচ্ছি। এবার তাদের মধ্যে কেউ বুঝতে পারে, কেউ নাও বুঝতে পারে, কেউ মনে করতে পারে যে তাদের সম্প্রদায়টা টিকে থাকার ক্ষেত্রে মমতা ব্যানার্জির বোম বন্দুকও ঠিক, তারা সেটা গ্রহণ করতে পারে। আবার অনেকে কলম তুলে নিতে পারে হাতে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার বা অন্যান্য যে প্রকল্প রয়েছে তার প্রভাব কি নন্দীগ্রামের বুথে পড়তে পারে? দেখুন, লক্ষ্মী ভান্ডারের প্রভাব নন্দীগ্রামে পড়বে না, কারণ অতীতের যে ভোটগুলো হয়েছে সেখানটায় দেখবেন তখনও লক্ষ্মী ভান্ডার ছিল। প্রত্যেকটা অঞ্চলে ডাহারা হয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। ফলে লক্ষ্মী ভান্ডার দিক আর যাই দিক না কেন, বাংলার লক্ষ্মীরা জেনে গেছে যে এটা হচ্ছে মমতা ব্যানার্জি তাদের টাকা তাদেরকে দিচ্ছে। সরকারি সম্পত্তি ব্যাংকে মর্গেজ রেখে কোটি কোটি টাকা দেনা করে তার 80 ভাগ টাকা তার নেতা মন্ত্রীরা জেলে হয় জেল নয়তো বেলে আছে, বাকি 20 ভাগ টাকা লক্ষ্মী ভান্ডার সব ভাতা ভিক্ষায় ছড়িয়ে দিয়ে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। রাজ্যের শিক্ষাকে ধ্বংস করেছে, রাজ্যের স্বাস্থ্যকে ধ্বংস করেছে, রাজ্যের শিল্পকে ধ্বংস করেছে। ফলে লক্ষ্মীরা এখন সংসার চালাবে কি করে, নারায়ণরা এখন কোথায় কর্মসংস্থানের জন্য যাবে, এখন লক্ষ্মীরা সেই চিন্তায় ব্যস্ত আছে। তারাও ভেবে নিয়েছে যে একে না তাড়াতে পারলে তাদের নারায়ণদের ওই গুজরাট, চেন্নাই, তামিলনাড়ু যেখানটায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে তাদেরকে আর ফিরিয়ে আনা যাবে না, কারণ শিল্প দরকার, তবেই তাদের নারায়ণরা বাড়িতে থাকতে পারবে। লক্ষ্মী ভান্ডার কোনো কাজে দেবে না নন্দীগ্রামে। দাদা, সংকল্প পত্রে আমরা দেখেছি যে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা হয়েছে, যেখানে 3000 টাকা করে দেওয়া হওয়ার কথা বলা হয়েছে। অন্য যারা বেকার যুবক, যারা গ্রাজুয়েট পাস হবে তাদের 3000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এবং কি কর্মসংস্থানের কথাও বলা হয়েছে। এই বিষয়টা নিয়ে যদি বলেন। আমি এটা নিয়ে একদম যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, একটা জায়গায় আছে কর্মসংস্থানের কথা বলা হয়েছে, ভাতা ভিক্ষা দিক, যে কোনো সরকার দিক, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জাতির মাথা তুলে দাঁড়ানোর ক্ষেত্রে যে মূল 3টে জিনিসের প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প, তার ডেভেলপমেন্ট ঘটুক। তার ডেভেলপমেন্ট করে যে কোনো গভর্নমেন্ট ভাতা ভিক্ষা দিতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে শিক্ষার যেমন ডেভেলপমেন্ট করাবে, স্বাস্থ্যের উন্নয়ন আনবে এবং শিল্প, নতুন নতুন ভারী শিল্প পশ্চিমবঙ্গে আনবে, এটা আশাবাদী। কারণ বিজেপি যে সমস্ত রাজ্যগুলোতে আছে, গুজরাটকে দেখে অন্তত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এটুকু বোধগম্য হওয়া উচিত, শিল্প না হলে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হবে না, স্বাস্থ্য না হলে ডেভেলপমেন্ট হবে না, শিক্ষা না হলে ডেভেলপমেন্ট হবে না। শুধু মদের দোকান খুলে মমতা ব্যানার্জি ভাতা ভিক্ষা দিলে পশ্চিমবঙ্গটা শেষ হয়ে যাবে, এটা রাজ্যের মানুষ জেনে গেছে। তাই তারাও ঐক্যবদ্ধ হয়েছে 26 সালেই মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে তাড়ানোর জন্য মানসিকভাবে প্রস্তুত নিয়েছে বাংলা ও বাঙালিরা। সর্বশেষ প্রশ্ন আপনাকে, নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে আপনার কি বিশেষ বার্তা আছে? নন্দীগ্রামের মানুষদের একটাই কথা বলবো যে এই জিহাদি সরকারটাকে তাড়াতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। আর না তাড়াতে পারলে 21 সালে যে তাণ্ডব চালিয়েছিল জিহাদিদের নিয়ে মমতা ব্যানার্জি, সেই একই তাণ্ডব কিন্তু চলবে। তাই সবাইকে বলবো, নন্দীগ্রামে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় ফুল পদ্ম ফুলকে ভোট দিয়ে তৃণমূলকে পরাস্ত করতে হবে। তবেই নন্দীগ্রামের শান্তি, শৃঙ্খলা, ঐতিহ্য বজায় থাকবে এবং ডেভেলপমেন্টও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में हैं, जो भारत में सबसे अधिक है।
यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।